কেমন আছেন আপনি? জানি ভালো নেই। অনেকদিন পর আমায় দেখছেন। অনেক রাগ আছে। ভিডিও দেখুন ঠান্ডা হয়ে যাবে। তো ভিডিওতে যেহেতু ক্লিক করেছেন, মুভিটা শেষ অবধি দেখুন। আমি প্রমিস করছি আপনার টাইম ওয়েস্ট হবে না। একসময় আপনার চোখ ভিজে আসবে। কাহিনী হার্ট টাচ করে যাবে। মনে অনেক কথা ভিডিওর মাঝে তুলে ধরা হয়েছে। দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, কথা বলছিলাম 2024 একটা তেলেগু মুভির ব্যাপারে। কাহিনী ড্রামাটিক, হালকা পাতলা টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে। বাস্তবতার কিছু দিক তুলে ধরেছে। অভিনেতারা ভালো করার চেষ্টা করেছে। রোমান্টিক ড্রামা মুভি, বাট ড্রামার দিকে বেশি ফোকাস দিয়েছে, তাই কোনো ধরনের হট বা ভালগার সিন একদম নেই। তো পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন। ইনফ্যাক্ট আমার সাজেশন থাকবে পরিবারের সবাইকে নিয়েই দেখুন। বিশেষ করে মেয়েরা, যদি আপনার হাজব্যান্ড থাকে তাহলে তাকে সঙ্গে নিন, অথবা বাবা মাকে সঙ্গে নিয়ে দেখুন। বাকি আমার ছেলে পেলে তো আছেই। তো এখানে আমি একটু আমার প্রবলেমের ব্যাপারে বলবো। অনেকদিন আপনাদের সঙ্গে কথা হয়নি। আপনি যদি ইন্টারেস্টেড না হন তাহলে স্কিপ করে মুভিতে যান, কেমন? তো ঘটনা হলো, এই চ্যানেলের প্রবলেম দিন দিন বাড়ছে। না জানি কখন কি ঘটে বসে বলা যায় না। হতে পারে ধুম করে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। যদিও আশা ছাড়ছি না, কারণ অনেক বছরের ভালোবাসার মাঝে আছে। বাট এটা খুব অস্বাভাবিক কিছু নয় বন্ধ হয়ে যাওয়াটা। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, আমাদের ক্যানভাস মিডিয়া চ্যানেল আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা হয়তো অনেকেই জানেন না ওই চ্যানেলের ব্যাপারে। ওখানে এতদিন ভিডিও আপ দেওয়া হয়েছে, বেশ কয়েকটা দেওয়া হয়েছে। আর আমি আসলে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আসতে চাইছিলাম, তাই ভিডিও আসতে একটু লেট হচ্ছে। বাট এই সব কিছু প্রবলেম বেশি দিন থাকবে না। আমি আছি আপনাদের পাশে, আপনারা জাস্ট আমার পাশে থাকি, ঠিক আছে? কথা বলছিলাম 2024 মুক্তি পাওয়া রোমান্টিক তেলেগু ড্রামা মুভি নাম লাগাম এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় হায়দ্রাবাদে। ক্যারেক্টারে এন্ট্রি করানোর আগে হায়দ্রাবাদের সৌন্দর্যের একটা ঝলক আমাদের দেখিয়ে ফরেস্ট নামে একটা আইটি অফিসে কাহিনী শুরু হয়। শুরুতেই এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার সাই রৌনক অর্থাৎ চৈতন্যার। কফি নিয়ে তার টিমের কাছে এসে কাজের কথা বলে। একটু পর তার বস এসে একটা প্রজেক্টের ব্যাপারে বলে, যার হেড হিসেবে চৈতন্যকে দায়িত্ব দেওয়া হয়। আর এই প্রজেক্ট ঠিকমতো কমপ্লিট করতে পারলে চৈতন্যকে প্রমোশন দিয়ে বাইরের দেশে পাঠানো হবে। খুব ভালো। তার কাছে ফোন করাতে ওপারে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার রাজেন্দ্র প্রসাদ স্যার অর্থাৎ সদানন্দম কাকুর। এনাকে তো চেনেনি, খুব ভালো মানের একজন অভিনেতা। অনেক মুভিতে এনাকে দেখেছেন। চৈতন্যার মামা হয় সে। জমির কাজে হায়দ্রাবাদে এসেছে, তাই ভাগ্নের সঙ্গে একটু দেখা করে কাল হয়তো বাসায় যাবে। চৈতন্য অফিস থেকে চলে আসে। মামা ভাগ্না যেখানে, আপদ নাই সেখানে। চৈতন্য দরজা খুলে একটা তালি মারতেই লাইট জ্বলে ওঠে। মামা তো অবাক, কি একতালিতেই লাইট? মামা এটা তো কিছুই না বলে চৈতন্য আরো 2টা তালি মারলে ফ্যান চালু হয়। মামা তো লাইক ওয়াও। মামা হালকা হতে যাবে, চৈতন্য ওয়াশরুম দেখিয়ে দিয়ে সে যে কাজ অফিস থেকে বাকি রেখে এসেছিল সেটা একটু বসে বসে করছে। একটু পর মামা বের হয়ে আসে। চৈতন্য দেখে তার গা ভিজে গেছে। মামা এ কি? কাকু মুখ বাঁকিয়ে বলে, ভাগিনা কাজ শেষ করে মনে করলাম নিজের কৃতকর্মের উপর একটু পানি মেরে দেই, তাই সুইচ দিতেই উপর থেকে পানি এসে আমার গা ভিজে দিল। চৈতন্য হাসতে হাসতে বলে, মামা পানি মারতে হয় না, তুমি উঠে এলে ওটা অটো ওর মনে পরিষ্কার হয়ে যাবে। মামা তো আরো অবাক, ভাগ্নে বেতন কত তোর? চৈতন্য বলে 2 লাখ। এগুলা জ্বালা কি কপালে সয় বাড়ে? সে 2 লাখ টাকা মাসে পায়, আর যত সব কপাল দেখুন আমাদের। চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা স্পন্সর দিতে দিবেন না, আবার ভিউ কম, আমি গরিব যাবো কোথায়? যাক, মামা তো কারবার দেখে খুব এক্সাইটেড। শালা জীবন তো এমন হতে হবে, কি হাইফাই একটা অবস্থা। চৈতন্য বলে, মামা এবার ফসলের কি অবস্থা? মামা ফসলের উপর খুব বিমুখ। সে আবাদপাতি ছেড়ে দিয়ে ইলেকট্রিকের কাজ শুরু করেছে। চৈতন্য বলে, মামা কি বলছো এসব? তুমি একজন অভিজ্ঞ কৃষক, তুমি কৃষিকাজ ছেড়ে দিয়েছো, এটা তো দুঃখজনক ব্যাপার। মামা বলে, ছাড়বো না তো কি করবো বেটা, সবকিছু দিয়ে আবাদপাতি করি। কখনো বৃষ্টি বেশি হয় তো কখনো বৃষ্টির কোনো খোঁজ খবর নাই। বৃষ্টি ঠিকঠাক হলো তো ফলন হয় না, আবার যদি ফলনও ঠিকঠাক হয় তো বাজারে সেগুলোর দাম পায় না। সারা জীবন কৃষি কাজ করে যেখানে ছিলাম সেখানেই আছি, আর তোকে দেখ, লাইফ তো এমন হওয়া উচিত, তাই ছেড়ে দিয়েছি। চৈতন্য বলে, মামা আমরা শহরে থেকে বোর হয়ে গেছি, এসব কিছু ছেড়ে দিয়ে তো আমার মন চায় গ্রামে চলে যাই, কৃষিকাজ করি। আর তুমি দেখো, তোমার মতো একজন মানুষ কৃষিকাজ ছেড়ে দিয়েছে, এটা তো দেশের জন্য একটা ব্যর্থতা। যাই হোক, এসব ছাড়ো। আজ আমরা বন্ধুরা মিলে পার্টির আয়োজন করেছি, তোমাকেও সেখানে যেতে হবে। আমার যে শার্ট তোমার পছন্দ হয় পরে নাও, যাও। কাকু ফ্রেশ হতে গিয়ে এখানে একটা ছবি দেখতে পায়, যেটা দেখে তার চেহারায় একটু খুশির ঝলক ওঠে। ছবির বাচ্চা 2টা চৈতন্য আর কাকুর মেয়ে মানাসা। একটু পর মামা ভাগ্নে বের হয় পার্টির জন্য। রাতের শহর তো অন্যরকম হয়। মামা দেখছে বড় বড় ফ্লাইওভার, বিল্ডিং। কাকুর এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিচ্ছে। সব দেখতে দেখতে চলে আসে ক্লাবে। ভিতরে চৈতন্যের বন্ধুরা ছিল, মামাকে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেয়। তারপর বিদেশি ডাবের পানি মানি খায়। যখন একটু মামার তাল উঠে যায়, মামা নিজের বয়স ভুলে একেবারে ছোটবেলায় চলে আসে। নাচাগানা করে, খুব মস্তি করে রাত পার করে পরের দিন গ্রামে ফিরে আসে। এক নানি মামার বাড়িতে এসে তাকে ডাকে, তার নাকি ফ্যান নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। কাকু বলে, তোমার ফ্যান পুরনো হয়ে গেছে মাঝি, আর চলবে না, নতুন ফ্যান নিতে হবে। আমি শহর থেকে তোমার জন্য তালি দিয়ে চল একটা ফ্যান এনে দিব। এই যে তালির কথা উঠলো, সে কোথায় দেখেছে? ব্যাস, ভাগিনাকে নিয়ে তার গুণগান গাওয়া শুরু করে যে সে শহরে এইভাবে থাকে, মাসে 2 লাখ টাকা কামায়, বড় বাড়ি, অনেক হাই হুলস্থ কারবার, পার্টি করে, এটা সেটা লেস ফিতা, অনেক কিছু, মানে তার তারিফ করেই যাচ্ছে।
নানি বলে যখন সে এত কিছু করছে তো চৈতন্যার সঙ্গে আমাদের মানাসার বিয়ে দিয়ে দে। এ কথা শুনে কাকু বলে, আরে হ্যাঁ ছোট মা, তুমি তো ভালো কথা মনে করেছো। তো এই নানি হলো কাকুর চাচি, বাট ছেলের মতো তাকে ভালোবাসে তাই ছোট মা বলে ডাকে, আর চাচাকে বাবু বলে। ক্যামেরা পাশের গ্রামের জমিতে আনে, যেখানে কামরাদের কাজ করতে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার রোহিণীজি অর্থাৎ সগুনা আন্টির। কাকু তাকে ফোন করতে আন্টি বলে, ভাইয়া তুমি কেমন আছো? কাকু বলে, হ্যাঁ সগু, আমি তো ভালো আছি, কিন্তু আমাদের যে কথা ছিল তোর ছেলে আর আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছোটবেলায়, সেটার কি হলো? আন্টি বলে, ভাইয়া আমার তো মনে আছে, কিন্তু তুমি কিছু বলছো না বলে আমি বলার সাহস পাচ্ছি না। আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম ভাইয়া। তার মানে ইনি চৈতন্যার মা, আর কাকু চৈতন্যার নিজের মামা। ইনি চৈতন্যার বাবা। বিয়ের কথা শুনে সেও খুশি। বিকালে আন্টি চৈতন্যকে ফোন করে বলে যে তোর মামা মানাসার সঙ্গে তোর বিয়ের কথা বলছে, তুই কি বলছিস? বিয়ের কথা শুনেই ছেলে লজ্জা পেয়ে যায়। মা তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার সমস্যা নেই। আচ্ছা মা, তোমরা মানাসার সঙ্গে কথা বলেছো, ও রাজি তো? আন্টি বলে, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, বাস তুই ছুটি নিয়ে চলে আয় বাসায়। ছেলেরা হাসি দেখে তো তার বন্ধুরা বুঝে যায় কাহিনী কি। মামা বরকে তো দেখা হলো, এবার কন্যাকে দেখে আসি নাকি ঝামেলার মা। এন্ট্রি হয় মুভির হিরোইন প্রজ্ঞা নাগারা অর্থাৎ মানাসার। মানাসা মেডিকেল শেষ করে ইন্টার্নি করছে এলাকাতেই। সে সুবাদে গ্রামের দরিদ্র মহিলা বা যারা হসপিটালে যেতে পারে না তাদের সেবা যত্ন করে। এক দাদির কাছে এসেছে, তার প্রেশার টেশার চেক করে মেডিসিন খেতে বলে। দাদি মানাসাকে টাকা দিতে লাগে। বেটি এটা রাখ। মানাসা বলে, এইসব কেন? আমার তো টাকা লাগবে না, আমি তো ফ্রিতে করি, তুমি তো জানোই। সে বলে, তোর তো মা নেই, এটা রাখ রাখ রাখ। মানাসার মেজাজ খারাপ হয়ে যায়। সে টাকা তো নেয় না, উল্টো রেগে যায়। তার ফ্রেন্ড বলে, আরে রাগ করার কি আছে, গ্রামের মানুষ তো এমন নয়। মানাসা বলে, তাই কি? আমার মা নেই এটা কি আমি জানি না? বারবার আমাকে মনে করিয়ে দিতে হবে? সবাই আমাকে এমনভাবে দেখে যেন তাদের দয়া ছাড়া আমি বড়ই হতে পারবো না। মানুষ আমাকে দয়া দেখাক, এটা আমার ভালো লাগে না। আমার কি বাবা নেই? বান্ধবী বলে, ছাড় তো, এসব বুড়ো মানুষদের কোনো কাজ বাজ নেই, সারাক্ষণ এই পিছিয়ে লেগে থাকে, চল। কাজ শেষে মানাসা সন্ধ্যায় বাসায় ফেরে। কি বেটি, সারাদিন মানুষের সেবা করলেই হবে নাকি নিজেরও খেয়াল রাখতে হবে? কি আর করবো বাবা, আমার যে এসব করতেই ভালো লাগে। কাকু চেয়ে থাকে। মানাসা জেগে, কি হলো, নতুন দেখছো নাকি আমায়? কাকু ইমোশনাল হয়ে যায়। না, সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, এখন তাকে বিয়ে দিতে হবে। মানাসা বলে, বাবা আমি কি বসে বসে তোমার বোঝা হয়ে আছি নাকি যে বিয়ে দিতে তারা দেখাচ্ছ? কাকু হেসে বলে, পাগল মেয়ে আমার, কোনো সন্তানই বাবা মার জন্য বোঝা হয় না। সব বাবা মা চায় তার সন্তান ভালো থাক, ভালো কারোর সঙ্গে যাক। তুই ভালো থাকলে তো আমার ভালো থাকা। পাগল। আন্টির ফোন আসে, ভাই চৈতন্য তো বিয়েতে রাজি, কাল পরশু বাসায় আসবে, তাহলে ও এলে তোমরা ডেট ফাইনাল করার জন্য আসো নাকি? কাকু বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো উত্তম খবর, আমি সকালে বাপুকে জানাচ্ছি খারাপ। পরের দিন সকালে কাকু তার চাচার কাছে যায়। বাপু, খুশির খবর দিতে এলাম তোমায়। শোনো, আমাদের সগুনা আছে না, ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হতে চলেছে, কাল কিন্তু তোমায় যেতে হবে। দাদু বলে, এটা তো খুবই ভালো কথা, তোদের দুই ভাই বোনকে আমি আমার হাতে বড় করলাম, এখন তোরা আবার সম্বন্ধী হতে চলেছিস। বাহ, আমি অবশ্যই যাব, খুব খুশি আমি। আচ্ছা চৈতন্য কি যেন করে? কাকু বলে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবু, 2 লাখ টাকা মাইনে পায়, আমাদের নানির মতো। মানে দাদুর নিজের একটা ছেলে আছে, নাম নানি, সে দেশের বাইরে জব করে, তার কথাই বলছে। পরের দিন সকাল সকাল চৈতন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যখন গ্রামের রাস্তায় আসে, মাটির গন্ধ, ফ্রেশ নিঃশ্বাস তার মন ভরিয়ে দেয়। এরপর মানাসাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে রওনা দেয়। মানে মানাসা আর সে ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করেছে, বড় হয়েছে। চৈতন্য আগে থেকেই মানাসাকে পছন্দ করে, ভালোবাসে, আবার তার সঙ্গেই বিয়ে হতে চলেছে, তাই ভাইয়ের মনে একটু লাড্ডু ফুটছে আর কি। যাক, সে অনেক কিছুই কল্পনা করছে, করতে পারে, সে অধিকার তার রয়েছে। এটা নিয়ে আমাদের চুলকি করার কিছু নেই, আমরা সামনে যাই। চৈতন্য গ্রামে এসে সবার আগে মানাসাকে দেখতে যায়। অনেকদিন পর দুজনের দেখা, তাই দুজনই একটু নার্ভাস। ফর্মাল কথাবার্তা হয়। তারপর চৈতন্য বলে, আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমি চাইলে তোমায় নামিয়ে দিয়ে আসতে পারি, যাবে? এতদিন পর ছেলে একটা আবদার করলো, দিদি কি না করতে পারে? মানাসাকে বাসায় নামিয়ে দিয়ে চৈতন্য বাড়িতে আসে। তাদের অবস্থা একটু ভালো, একটু না বেশ ভালোই, টাকা পয়সা জমাজমি আছে। জবের জন্য চৈতন্য ঠিক মতো বাড়িতে আসে না, অনেক দিন পর এলো, তাই মায়ের আদরের শেষ নেই। আন্টি চৈতন্যের বাবাকে তার আত্মীয় স্বজন সবাইকে আসতে বলে, কাল তার ভাই আসবে কথা বলতে। কাকু সেই কাজে লেগে পড়েছে। পরের দিন মেয়ে পক্ষের লোকজন চলে আসে চৈতন্যদের বাড়িতে। মুরব্বী কথা শুরু করে, বেটি সগুনা, আমার নাতি কই, দেখছি না যে। চৈতন্য আসে, হ্যালো নানু, কেমন আছো তুমি? ভালো রে, তোর কান টানার ব্যবস্থা করতে এসেছি খারা। বিয়ের ব্যাপার, মজা মস্তি তো চলবেই। কথাবার্তা শুরু হয়। চৈতন্যের দাদা পক্ষের লোকেরা যৌতুক নিয়ে কথা বলতে চায়। মানাসার বাবা বলে, এটা নিয়ে আলাদা করে কি বলতে হবে, আমার তো একটাই মেয়ে, আমি না থাকলে সব তো সেই পাবে। তাদের কথা এসব বলে লাভ হবে না, এমন ছেলের জন্য 50 লাখের নিচে কোনো কথা হবে না। বোধহয় ও চুপ করে আছে, সে কিছু বলছে না। কাকুর মুখ শুকিয়ে গেছে, কি বলে এতগুলো টাকা? পরিবেশ সিরিয়াস দেখে আন্টি বলে, আরে ভাইয়া, তুমিও তো দেখছি পাগল হয়ে গেছো, ওরা মজা করছে, আমরা কি যৌতুক নিব, তাও আর তোমার থেকে? আমাদের কি কম আছে? আমার জাস্ট তোমার মেয়েটাকে চাই, আর কিচ্ছু না। ও তাইলে এই ব্যাপার।
খুব ভালো কথা, যেহেতু ফাইনাল হলো তাহলে এবার রসম শুরু হোক। বিয়ের কথা ফাইনাল হলে যা যা করতে হয় সেগুলোই হচ্ছে। আর এই যে ব্লগিং করছে ভাই সাহেব বাবুরাও চৈতন্যার ফ্রেন্ড ব্লগ করে, আমরাই করতে পারি না, কপাল। সেখান থেকে ফিরে পরের দিন কাকু সারা গ্রামে বলে দেয় তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার বোনের ছেলের সঙ্গে, সবাইকে আসতে হবে, ছেলেপক্ষ কাল পরশু আসবে, সবাই যেন সেখানে থাকে, গানা বাজানো হবে, মজামস্তি হবে, সবার আশীর্বাদ লাগবে। মানে কাকু খুব খুশি, খুব এক্সাইটেড। পরের দিন চৈতন্যের পরিবার আসে মেয়ের বাড়িতে, ফুল ফল শাড়ি মারি অনেকগুলো থালা এনেছে। তারপর মেয়েকে বের করে আনা হয়, মেয়ের বাড়িতে যে রসমগুলো থাকে সেগুলো করা হবে। ভাই বোনের সম্পর্ক আরো মজবুত হতে চলেছে, দুজনের চোখে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আন্টি মানাসাকে টিপ দিয়ে দেয়, তার জন্য স্বর্ণের হার এনেছে, সেগুলো পরে দেয়। পাশে বসে এক আন্টি বলছে, দেখেছো মাঝি সাগুনা মানাসাকে কত আদর করে। বুড়ি বলে, আরে তা তো করবেই, মেয়েটার তো মা নেই, মায়ের কমতি যেন সে বুঝতে না পারে তাই এমন করছে। এটা আবার মানাসা শুনতে পেয়ে তার মনটা খারাপ হয়, বাট বিয়েতে সবাই খুশি তাই সে ব্যাপারটা ইগনোর করে। পণ্ডিত মশাই দুজনের কুণ্ডলি দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে দেয়। কাকু বলে বিয়ে ধুমধাম করে এসি হলে হবে, আন্টি বলে না মন্দিরে হবে। নানু বলে, আরে আমাদের ছেলে এত বড় চাকরি করে শহরে থাকে, একটু ধুমধাম না হলে হবে? আন্টি খুব সুন্দর কথা বলে, বাপু আমি এই বাড়িতে বড় হয়েছি, এই বাড়ি থেকে বিদায় নিয়েছি। যখন আমি এই বাড়ি থেকে ও বাড়িতে চলে গেছি আমার চোখের সামনে সবসময় এই বাড়ির ছবি থেকেছে। আমি চাই না মানাসা এই বাড়ি ভুলে যাক। বিয়ের মাঝে যদি আশীর্বাদ না থাকে সংসার ভালো হবে না। আমরা গ্রামের মন্দিরে এতটা ধুমধাম করে বিয়ে দিব যাতে গ্রামের সবাই মন খুলে তাদের জন্য দোয়া করতে পারে। পরিবেশ যেমন হবে সবার মন থেকে তেমন দোয়াই বের হবে। তার কথার মাঝে যুক্তি আছে, ভালো লাগা আছে, তাই সবাই বলে এটাই ঠিক। বরযাত্রী মন্দির থেকে বউকে উঠিয়ে নিয়ে যাবে। মাঝে পার হয়ে যায় 7 দিন, বিয়ের কার্ড ফাইনাল হয়ে গেছে। পুজো শেষে প্রথম কার্ড মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মানাসাদের গ্রামের প্রধান হলো এই ভাই সাহেব, চিনেছেন না? অনেক মুভিতে কমেডি রোল করে। গ্রাম প্রধান হিসেবে তার কাজ বিচার সালিশ করা। একটা বিচার শেষ হতেই কাকু তার কাছে আসে বিয়ের দাওয়াত দিতে। সে যেহেতু গ্রাম প্রধান তাই তাকে আগে দেওয়া হয়। পরিবারের সবাইকে নিয়ে কিন্তু বিয়েতে আসতে হবে, ঠিক আছে? তারপর কাকু আরেক বাড়িতে যায়। কার্ড মার দিয়ে ফেরার পথে কাকু দেখে পোলাপান মার্বেল খেলছে। কাকু সবাইকে দৌড়ানি দেয়, গাধারা কম্পিউটারের গেম খেলা ছেড়ে এসব নিয়ে পড়ে আছে। গোলু নড়ে না, ওর বাড়ি তো ওখানেই। কাকু গোলুকে ধরে, বল দেখি বড় হয়ে কি হতে চাস? গোলু যেই বলে সে অটো ড্রাইভার হবে, কাকু একটা চটকানা মারে। সবাই তো অবাক, এর কি হলো? গোলুর মা বের হয়ে আসে, ভাই কি হচ্ছে এসব? কাকু রেগে যায়, বাচ্চাকে কি বানাতে হবে, কি স্বপ্ন দেখাতে হবে এটাও কি তোরা জানিস না? ইঞ্জিনিয়ার হবি, সফটওয়্যার নিয়ে পড়াশোনা করবি, বড় ইঞ্জিনিয়ার হবি, মাসে যেন 2 লাখ টাকা স্যালারি আসে। কি হবি? মায়ের খেয়ে গুরুর মাথায় বসে গেছে, পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে হবে। মানে কাকু মনে করেছে ইঞ্জিনিয়ারিং পড়লেই বুঝি জীবন সহজ হয়, অনেক টাকা মাইনে পাওয়া যায়। গাধার মতো কি পরিশ্রম করতে হয় তা তো সে জানে না। তো 2 পারে দাওয়াতের কাজ খুব তোড়জোড়ে চলছে। বিয়ের দিন কোনো এগিয়ে আসছে। ক্যামেরার সামনে আসে আরেক ক্যারেক্টার, রঘুবাবু অর্থাৎ দুরাই তিরুপতি। লোকটাকে আমরা অনেক মুভিতে আগে দেখেছি, বেশ ভালো অভিনয় করে, এখন তেমন একটা দেখা যায় না। নাম শুনেই তো বুঝেছেন কাকু দুবাই থাকে। ইনি হলেন মানাসার চাচা। কাকু ঘুমাচ্ছিল, সে গিয়ে তাকে ডাক দেয়। তাকে না জানিয়ে বিয়ে কেন ঠিক করেছে, এটা ঠিক হয়নি। এটা নিয়ে 2 ভাইয়ের মাঝে একটু কমেডি হয়, কমেডি। ওদিকে বরের বাড়িতে চৈতন্যা তার চাচার সঙ্গে কাজবাজ করছে। একটু পর চৈতন্যার একটা ফ্রেন্ড আসে যে বিয়ের ভিডিও করবে, মানে ক্যামেরাম্যান। চৈতন্য তাকে বলে প্রি ওয়েডিং ফটোশুট করতে হবে, তো তুই মানাসার বাড়িতে যা, ওকে নিয়ে আয়। ভাই সাহেব এসে মানাসাকে বলে, মানাসা বলে তার এসব ভালো লাগে না, সে এসব করবে না। চৈতন্যের খুব ইচ্ছে ছিল, কিন্তু দিদি তার ইচ্ছেতে পানি ঢেলে দেয়। সে নিষেধ করে, তাই চৈতন্য আর জোর করে না। কিন্তু ক্যামেরাম্যান নাচর বান্দা, সে বলে চৈতন্য তুই চিন্তা করিস না, এখন থেকে শুরু করে বাসর অবধি আমি মানুষের পিছে আঠার মতো লেগে থাকবো, সব ভিডিওর ফুটেজ তোকে দিয়ে দিব, ঠিক আছে? পরের দিন চৈতন্যের অফিস থেকে ফোন করে বলে ওই প্রজেক্টের একটু প্রবলেম হয়েছে, সেটার সমাধান করতে হবে। ছেলে কাজে লেগে পড়ে, কিন্তু প্রবলেম এতটা বেশি হয়েছে যে এখান থেকে সমাধান হবে না, তাই তাকে হায়দ্রাবাদ যেতে হবে। আন্টি তো যেতেই দিবে না, কিন্তু কিছু করার নেই, জবের ব্যাপার। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে সে ফিরে আসবে বলে চলে যায়। সরাসরি গিয়ে বসের সঙ্গে কথা বলে। বস বলে প্রজেক্ট সমাধান করতে তাকে ওই দেশে যেতে হবে। চৈতন্যের মাথা ঘুরে যায়, স্যার কি বলছেন? আমার বিয়ে, সব আয়োজন হয়ে গেছে, লোকজন আসা শুরু করেছে, আর আপনি বলছেন আমি অনুরাগকে পাঠিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি ওকে গাইড করব। বস বলে হবে না, তোমাকেই যেতে হবে, বিয়ে পোস্টপোন করে দাও। চৈতন্য মানতে চায় না, বস ছাড়তে চায় না। বসের সঙ্গে তো জোরাজোরি করা যাবে না। চৈতন্যের চেয়ে থাকা দিয়ে সিন কাট করে একটু পর বাড়িতে নিয়ে আসে। চৈতন্য ফিরেছে, সঙ্গে অনেকগুলো কার্টুনও দেখা যাচ্ছে। আন্টি জিগাই এইসব কি বেটা? চৈতন্য বলে সে জব ছেড়ে দিয়ে চলে এসেছে। এই সেরেছে হলো। আন্টি খুব খুশি হয়, কারণ জবের কারণে সে ছেলেকে কাছে পায় না। চৈতন্য বলে সে আর শহরে যাবে না, এখানেই কৃষিকাজ করবে। আন্টি আরো খুশি হয়। ওদিকেও বিয়ের যে রসমগুলো ছিল সেগুলোও চলছে, এখানেও শুরু হয়। এবার হবে বরকে শুদ্ধি করার রসম, আর এটা করায় নাই জাতের একটা লোক। নাই জাত বলতে তাদের থেকে ছোট জাতের যারা, এমন কেউ আর কি। তো এই রসমে বর যে কাপড় চোপড় পরে সেখানে বসবে, রসম শেষে ওইসব কাপড় নাইকে দিয়ে দেওয়া হবে।
চৈতন্যা নতুন জামা পরে এসেছে বলে তার আন্টি পুরনোগুলো পরে আসতে বলে। চৈতন্যা বলে কাউকে যদি দিতেই হয় নতুন দিব, ইউজ করাগুলো কেন দিতে হবে, বলে সে নতুন জামা পরেই বসে পড়ে। রসম খুব ভালোভাবে হয়ে যায়। শেষে চৈতন্যা কিছু টাকা লোকটাকে দিয়ে তার পা ছুঁয়ে যখন আশীর্বাদ নেয়, সবাই অবাক, এ কি করে এটা? লোকটা বলে, বাবু তুমি কি করছো? মানে এটা তো কখনো হয় না যে এমন উঁচু জাতের কেউ নিচু জাতের পায়ে ধরে সালাম করবে, কারণ তারা কই আর সে কই। চৈতন্যা বলে, কেন, কি সমস্যা? আমায় শুদ্ধি করাতে যখন আপনাকে ডেকেছে, তার মানে আপনি আমার থেকে মোটেও কম না। আপনার আশীর্বাদের কি আমার দরকার নেই? এটাই শিক্ষার প্রতিফল। ব্যাপারটা লোকটার এতটা ভালো লাগে, সে ইমোশনাল হয়ে বলে, বাবু এর আগে আমি অনেক বিয়ে করিয়েছি, অনেকের বাড়িতে গেছি, কিন্তু এতটা সম্মান আমাকে কেউ কখনো করেনি। আমি মন থেকে দোয়া করি তুমি সুখী হও। ভালো থাকার জন্য মন থেকে এমন একজনের দোয়াই যথেষ্ট। যাক, এরপর একটা মিউজিক দিয়ে ক্যামেরা ওপার এপারের বিয়ের প্রস্তুতি দেখায়। হিন্দুদের বিয়েতে কত কি হয় জানিনি তো, এত রসম, এত লোক, এত আয়োজন, বাপরে। আবার বিয়ে বাড়িতে বাপ চাচারা এক জায়গায় হলে কার্ড নিয়ে দারু নিয়ে বসা, অনেক মজা মস্তি হয়, হচ্ছেও। সব যেহেতু হচ্ছে, এখন শপিং বাকি আছে, সেটা করতে হবে না? শপিংয়ে আসে। ছেলের শপিং হয়ে গেছে, মেয়ের জন্য শাড়ি নেওয়া হচ্ছে। পাশ থেকে চৈতন্যা এক কালার পছন্দ করছে যে এটাই তাকে ভালো লাগবে। এবার থেকে তার মা একটা পছন্দ করছে, মানাসা বলে তার এটা পছন্দ, সে এটা নিবে না। তার ফুপি বা ভাবি শাশুড়ি সেটা নিতে দিবে না, তার যেটা পছন্দ সেটাই নিয়ে নেয়, বলে এটা নাকি তাকে সুন্দর লাগবে। ব্যাপারটা মানাসার ভালো লাগে না। মহিলারা এখানে কেনাকাটা করুক, এই ফাঁকে এরা দুই বিয়াই বাবুরাওকে নিয়ে একটু চা খেতে যায়। খাওয়া শেষে মানসার চাচা বিল দিতে যায়, চৈতন্যার চাচা বিল দিতে দেয় না। দুজনে জোরাজোরি করে। করতে করতে চৈতন্যার চাচা বলে, আরে মিয়া রাখেন, বিয়েতে কাজে আসবে, টাকার দরকার আছে তো, রাখেন রাখেন, বলে সে বিল দেয়। মানসার চাচার ব্যাপারটা পছন্দ হয় না, সে বিল দিক, কিন্তু এভাবে বলল কেন, তার মাইন্ডে লাগে। পরের দিন মেয়ের বাড়ি থেকে বর ধরতে বাপুর সঙ্গে দুরাই তিরুপতি সহ আরো কয়েকজন লোক আসে। তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়। চৈতন্যার চাচা আগে রেডি হয়ে আছে। গরম লাগছে তাই মানসাদের বাড়ি থেকে আনা গাড়িতে যায় এসির একটু ঠান্ডা বাতাস নিতে। ড্রাইভার বলে গাড়ি নন এসি ভাড়া করেছে, এসির টাকা দেয়নি, তাই সে এসি চালাবে না। চৈতন্যার চাচা বলে, শালা, মেয়ের চাচা দুবাই থাকে, তারপরও এত কিপটামি, কেমন মানুষ তারা? একটু ঘেঁষ মেরে কথা বলে। সেই সময় চাচা আবার গাড়ির কাছে আসতেই তার কথা শুনতে পায়। আর শুরু হয় দুজনের মাঝে তর্কাতর্কি। এক কথা দুই কথা দুজনের মাঝে হাতাহাতিও শুরু হয়। এটাই হলো বিয়ে ভাই, কখনো কাউকে খুশি করা যায় না। বিয়েতে কেউ না কেউ মন খারাপ করে থাকেই। যাক, চৈতন্যা আর বাপু এসে তাদের থামায়। চৈতন্যা তার লোকদের বলে, চাচার জন্য স্পেশাল ব্যবস্থা করো, আমি রেডি হয়ে আসছি। তো দুবাই চাচাকে ঠান্ডা করতে ডাবের পানি নিয়ে এখানে বসে পড়ে, কিন্তু কাকুর মাথা এখনো গরম, তাই সে আশেপাশের গাট্টি বসকাকে লাথি মেরে ফেলে ফুলে দিচ্ছে। এসব কি রেখেছে এখানে এত? বাড়ির কাজের লোক এসে বলে, ভাই সাহেব ওগুলো ফেলে দিয়েন না, চৈতন্যা বাবার জিনিসপত্র। মানে চৈতন্যা বাবা জব ছেড়ে দিয়ে চলে এসেছে, এখন বাড়িতেই থাকবে, তাই তার মাল সামান এই সব কিছু। এই পড়লো মাথায় বাড়ি। বরযাত্রীকে নিয়ে ফিরে তাদের মন্দিরে রেখে কাকু এক দৌড়ে তার ভাইয়ের কাছে এসে বলে দেয় তাদের সঙ্গে ধোঁকা হয়েছে, তারা তাদের ধোঁকা দিয়েছে। কি ধোঁকা? চৈতন্যার চাকরি নেই, ওকে চাকরি থেকে বের করে দিয়েছে, এখন নাকি ও বাড়িতেই থাকবে, কৃষি কাজ করবে। এবার কাকুকে কে থামায়? বাংলা মুভির মতো তার রিয়াকশন। এই রিয়াকশনে ঘন্টাখানিক পার করে সিন মন্দিরে আনে, যেখানে বর কনে রেডি, রসম শুরু হবে। মানসার বাবা সেখানে নেই। আন্টি ফোন দিচ্ছে, সে ফোন কেটে দিয়ে এখানে বসে বসে শোক পালন করছে। কারণ কাকুর ধারণা, যদি তার জব না থাকে তাহলে তার মেয়ে তো এই গ্রামেই থাকতে হবে। শহরে গেলে সে যে জীবন দেখে এসেছে সেটা করতে পারতো তার মেয়ে, কিন্তু এখন তো সব গোল্লায় যাবে। ওদিকে রসমের সময় পার হয়ে যাচ্ছে, কাকু নেই। বাপু বলে, ও কই গেছে, থাক, রসম শুরু করো। এখন আসলে বিয়ে হবে না, এখানে জাস্ট রসম করে বর কনেকে আলাদা গাড়িতে কোথায় যেন নিয়ে যাবে, তারপর বিয়ে হবে, সেটা কাল বা পরশু। দুবাই তার ভাইকে বলছে গিয়ে বিয়ে ভেঙে দিতে, কাকু যাবে না, বলে আমি গিয়ে ভেঙে দিলে ঝামেলা আরো বাড়বে, তার চেয়ে এমনি এমনি ভেঙে যাবে, তুই শুধু দেখে যা। ওদিকে রসম শেষ করে বর কনেকে আলাদা আলাদা গাড়িতে বসানো হয়। বাইরে সবাই একটু মজামস্তি করছে, এরা চোখাচোখি করছে। হুট করে মানসার গ্রামের কিছু ছেলে পেলে সেখানে এসে বরযাত্রীকে থামিয়ে দিয়ে তারা নাচা শুরু করে। এরা চলে যাবে, এরা বাদ্যযন্ত্রের লোকদের ছেড়ে দেয় না, তাদের নাচা হয়নি, তারা আরো নাচবে। বাবুরাও থামানোর চেষ্টা করে, ভাই সময় চলে যাচ্ছে, আমরা তো চলে যাব, তোমরা সরে যাও না। তারা কথা শোনেন না। বাবুরাও আবার তাদের বোঝানোর চেষ্টা করে, এরা কি করে, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে চৈতন্যার মাথা গরম হয়ে যায়, সে নেমে আসে। তারপর তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। গ্রামের ছেলেদের মেরেছে বলে দলের আরো ছেলে পেলে এগিয়ে আসে। দেখতে দেখতে পরিবেশ একেবারে সিরিয়াস হয়ে যায়। চৈতন্যা তাদের ইচ্ছে মতো পেটায়, বিশেষ করে যে প্রথমে ঝামেলা শুরু করেছে তাকে। বাবুরাও চৈতন্যাকে জোর করে সেখান থেকে সাইডে নিয়ে যায়। আরে কি করছিস তুই, তোর মাথা ঠিক আছে? এমন করলে তো বিয়ে ভেঙে যাবে, গ্রামের লোকজন ঝামেলা শুরু করবে। ঠান্ডা হ, আমি ঠিক আছি। এসে যায় কাহিনীতে টুইস্ট। চৈতন্যা বলে, আমিও তো এটাই চাই, বিয়ে ভেঙে যাক, এই জন্যই তো ওদের মারলাম। আপনাদের মতো বাবুরাও অবাক, কি বলে এই ছেলে। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন শুরু হয় পরের দিন, কাল রাতে যে মার খেয়েছে তার বাড়িতে।
রাতের অ্যাকশনের রিয়াকশন এগুলো, তার বন্ধুরা মজা নিচ্ছে, যা আরো যা নাগিন ডান্স দিতে যা। একটু পর কাকু সেখানে আসে। আরে রে, এত বাজেভাবে খেয়েছিস বেটা, এটা তো মেনে নেওয়ার মতো না রে। আমার বোনের ছেলে হয়েছে তো কি হয়েছে, আমার গ্রামের ছেলেদের ওরা মেরে যাবে, এটা কোনোভাবে মানতে পারছি না। এই শোন, চাই আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে, তুই ওদের কমে ছাড়বি না। যতক্ষণ না চৈতন্য তোর কাছে ক্ষমা চাচ্ছে, খবরদার মেনে নিবি না, বিচারে শক্ত হয়ে থাকবি কিন্তু, বলে কাকু চলে যায়। পরে দুই গ্রামের লোকজন বিচারে বসে। বরপক্ষের কথা, তারা কেন হুট করে ঝামেলা করতে এলো। গ্রামের লোকদের কথা, গ্রামের অনুষ্ঠান হচ্ছে, ছেলেপেলে কি নাচানাচি করবে না, তাই বলে এভাবে মারতে হবে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন কি? প্লাস্টিককে ডাকা হয়, সে কি চায়? প্লাস্টিক বলে চৈতন্যকে তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে সে বিয়ে হতে দিবে, নয়তো মামলা করে দিবে। ঠিক আছে, তো যখন এটাই ইচ্ছে, তো চৈতন্য গিয়ে তোর কাছে ক্ষমা চাবে। ঠিক আছে, ওকে। মিটিং শেষ। এরা বাসায় অপেক্ষা করছে চৈতন্য কখন এসে তার কাছে মাপ চাবে। কিছুক্ষণ পর চৈতন্য আসে, কিন্তু সে মাপ চায় না, উল্টো ডিজেকে উস্কিয়ে দেয়, পারলে এই বিয়ে বন্ধ করে দেখা, দেখে তুই কেমন বাপের বেটা। মানে সে তো নিজেই চাইছে না বিয়েটা হোক, তাহলে ক্ষমা কেন যাবে? ক্ষমা চায় না। সময় পার হচ্ছে, ঝামেলার কারণে সবকিছু বন্ধ হয়ে আছে। চৈতন্যের চাচি জিজ্ঞাসা, কিরে মাপ চেয়েছিস ওদের কাছে? চৈতন্য বলে না, সে কখনো ওদের কাছে ক্ষমা চাবে না। তার অ্যাটিটিউড দেখে আন্টির একটু রাগ উঠছে। আন্টির ভাইকে ফোন দিয়ে বলে তার ভয় লাগছে। কি হচ্ছে এসব? কাকু তাকে আরো ভয় দেখাতে থাকে যে গ্রামের লোকেরা এখন সব এক হয়ে গেছে, তারা বিয়ে হতে দিবে না, তোর ছেলের উপর মামলা করবে, এটা সেটা। চৈতন্যের বাবা ফোন নিয়ে বলে, সালে সাহেব এবার কি করা যায়? কাকু বলে, কাজ করো, তোমরা গ্রাম থেকে লোকজন নিয়ে চলে যাও, আমরা পরে কোনো মুহূর্ত বের করে তারপর না হয় বিয়ে করবো নি, বলে সে ফোন কেটে দেয়। এরা চিন্তায় পড়ে যায় যে এটা কেমন হলো। বিয়ের সময় যেহেতু পার হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাই আত্মীয় স্বজন সব চলে যেতে লাগে। আন্টি বোঝানোর চেষ্টা করে, থামানোর চেষ্টা করে, বাট বিয়ের কাজই যেখানে বন্ধ, সেখানে লোকজন থেকে কি করবে? চৈতন্যের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আন্টি তাকে ধরে, কি সমস্যা আমাকে বল, কেন তুই ক্ষমা চাইছিস না? চৈতন্য কথা বলে না। আন্টি ভয় পাচ্ছে, না জানি মেয়েটার কি হয়। মানাসা না জানি কতটা কষ্ট পাচ্ছে। তার বারবার জিজ্ঞেস করতে যখন সে কথা বলে না, আন্টি থাপ্পাতে শুরু করে, বল কি হয়েছে বল, কিসের অহংকার দেখাচ্ছিস তুই, বল আমার ভাইয়ের মেয়ের যদি কিছু হয় তোকে। চৈতন্য এবার মুখ খোলে, মা বিয়ের আগে আমাকে বারবার জিজ্ঞেস করেছো আমি বিয়েতে রাজি কিনা, আমি আসছি কিনা, বিয়ে করব কিনা। এই কথাটা তোমরা কি একবারও মানসাকে জিজ্ঞেস করেছো? ও মোটেও এই বিয়েতে খুশি না মা, ও এই বিয়ে করতে চায় না। আন্টি তো অবাক, এ কি বলছে? চৈতন্য বলে, মা ও মনে করে এত বছর ধরে আমরা ওর উপর দয়া দেখিয়ে এসেছি, ওকে দয়া করে বিয়ে করছি, ভালোবেসে না। আমরা হয়তো ওকে ঠিকমতো বুঝতেই পারিনি মা। এখন মানসা যে বিয়েতে খুশি না, এরা জানলো কি করে? ওই যে চৈতন্য ক্যামেরাম্যান সেট করে দিয়েছিল, সে লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করেছিল, যেখানে সবাই চলে গেলে মানসার এক বান্ধবী যখন তাকে বলে যে চল রসমে যেতে হবে, সে রেগে যায়, বলে তার মনের কথা কেউ বুঝতে চাইছে না, তার এসব ভাল লাগছে না। বান্ধবী বলে, কি বলছিস, তোর ফুপির বাড়িতে যাচ্ছিস, ওখানে তো সুখেই থাকবি। মানসা বলে, সুখের কোনাও আমি পাবো না ওখানে, সারা জীবন আমাকে ওদের দয়া নিয়ে বাঁচতে হবে, যেমন ছোট থেকে ওরা করে এসেছে। মানসার এসব কথা শুনে আন্টির মনটা ভেঙে যায়। সে ইমোশনাল হয়ে যায় যে মেয়েটাকে ছোট থেকে এত আদর করে এলাম, সে এসব ভাবছে আমাদের নিয়ে। আমি সবসময় ভাবতাম এই জন্যই বুঝি উপরওয়ালা আমাকে মেয়ে সন্তান দেয়নি, যাতে ওকে আমি দেখাশোনা করতে পারি। কি না করেছি ওর জন্য, আর ও এসব দয়া মনে করেছে। তার কাছে ব্যাপারটা বেশ খারাপ লাগে। বাট এরা খুব খুশি বিয়েটা ভেঙে যাওয়াতে। একটু পর আন্টি ফোন করে বলে তার সঙ্গে দেখা করতে, কারণ সে মনে করছে তার ভাই হয়তো কষ্ট পাচ্ছে। রাতে চৈতন্য বাবুরাওকে নিয়ে ডাবের পানি খেতে বসে পড়ে। সচরাচর চৈতন্য খায় না, কিন্তু সেদিন সে অনেক খায়, তাই বাবুরাও নিষেধ করে যে এত কেন খাচ্ছিস, সমস্যা হবে তো। চৈতন্য বলে, সেই ছোট থেকে আমরা ওকে এতটা ভালোবেসে এসেছি যে কখনো ওর ভালোবাসা নিয়ে সন্দেহ করিনি। এখন মনে হচ্ছে এটাই ছিল আমাদের বড় ভুল। ও কি করে বলতে পারলো যে আমরা ওর উপর দয়া দেখাচ্ছি? আমার মা ওকে আমার থেকে বেশি ভালোবেসেছে, আমার থেকে বেশি সময় দিয়েছে। যখন সে শুনলো মানসা আমাদের ব্যাপারে এমন কিছু ভাবছে, মায়ের মনটা ভেঙে যায়। আমার কি কষ্ট লাগছে না বল? আমি ভেবেছি ও আমাকে ভালোবাসে, কিন্তু ও যে ইচ্ছের বিরুদ্ধে জাস্ট আমাদের মন রাখতে হেসে হেসে কথা বলতো, তা তো বুঝতে পারিনি, বলে ছেলে একেবারে স্যাডময় হয়ে যায়। বাবুরাও যতটা পারে তাকে শান্ত করে। পরের দিন মামা চৈতন্যের মায়ের কাছে যেতে দেখে চৈতন্য জমিতে কাজ করছে। তাকে দেখে মামা নাক ছিটকায়, শালা শহর ছেড়ে এখানে এসে পড়ছে, গাধা কোথাকার। বোনের কাছে আসে, আন্টি মানসার ব্যাপারে জিগায়, ভাইয়া ও কেমন আছে? কাকু বলে, আর কেমন থাকবে রে, বিয়ে ভেঙে যাওয়ার কথা শুনে বেচারি ঠিক মতো খাওয়া দাওয়াও করছে না। কাকু তার বোনের সামনে নিজেকে দুঃখী দেখাচ্ছে, কিন্তু মনে মনে খুশি হচ্ছে। আন্টি যখন বলে, ভাই আমাদের সম্পর্কটা যেন আজীবন এমনই থাকে, চাই বাচ্চাদের বিয়ে হোক বা না হোক, আমি চাই সারা জীবন যেন আমি তোমার হাতে রাখি বাঁধি, এই বিয়ে মনে হয় না হয় ভালো ভাইয়া। কাকু তো এটাই চাই। এরপর আন্টি যখন বলে, আমাদের মানসার সঙ্গে আগে কথা বলা লাগতো, ও চায় না এই বাড়িতে আসতে, আমরা খামোখা জোর করছিলাম। কাকু তো এরা জানে না মানসা কি বলেছে, জানলে তো সে আগেই বিয়ে ভেঙে দিত, বা তার জন্য আরো সুযোগ হতো। এটা বোনের সামনে কষ্ট পাওয়ার অভিনয় করে, কিন্তু মনে মনে খুব খুশি। উল্টা পাল্টা বুঝিয়ে সেখান থেকে বের হয়ে পরের দিনেই চলে যায় একটা ম্যারেজ বিউরোতে তার মেয়ের জন্য সফটওয়্যার জামাই খুঁজতে।
তার জন্য অ্যাডভান্সও দিয়ে ফেলে। এমন জামাই খুঁজতে হবে যে 2 লাখ টাকা মাইনে কামায় বা কয়েকদিন পর দেশের বাইরে যাবে এমন। ওদিকে মানাসা তার কাজ করছে, বিয়ে ভাঙাতে সে মোটেও দুঃখী নয়, বরং তার ভালোই লাগছে, সে খুশি। তার একটা ম্যাডাম এসে বলে বিকালে তাদের একটা সিনিয়র ডক্টরের সেমিনার আছে, সেখানে সবাইকে যেতে হবে। ঠিক আছে, বিকালে চলে আসে সেই সেমিনারে। ডক্টর সবার উদ্দেশ্যে অনেকগুলো কথা বলে, তার মাঝে একটা টপিক হলো যে মানুষকে ভালোবেসে সেবা করতে হবে। মেয়েরা বলে স্যার আমরা তো মন থেকেই সবার সেবা করি। ডক্টর বলে মন থেকে সেবা করাও 2 ধরনের হয়, এক দয়া করে আর একটা ভালোবেসে। যদি তোমরা দয়া করে কারো সেবা করো সে যত তাড়াতাড়ি সেরে উঠবে, ভালোবেসে করলে তার 3 গুণ দ্রুত সেরে উঠবে। দয়া আর ভালোবাসার মাঝে হালকা একটু তফাৎ রয়েছে। একটা মানুষ যে কষ্ট পাচ্ছে সে কষ্ট যদি ফিল করে তাকে হেল্প করো সেটা দয়া, আর যদি মানুষটার কষ্টকে তুমি নিজের মনে করে তাকে হেল্প করো সেটা হবে ভালোবাসা। ভালোবাসার মাঝে কখনো দয়া থাকে না। দয়া বারবার দেখানো যায় না, করা যায় না, বারবার কারোর ওপর দয়া আসে না, কিন্তু ভালোবাসার খাতিরে বারবার তাকে বাঁচানো যায়, বারবার তার জন্য সে ফেরেশতা হয়ে সামনে এসে দাঁড়াবে, সেটাই ভালোবাসা। আমার কথা শুনে আপনারা যেমন কিছু ফিল করতে পারছেন, মানসাও ফিল করতে পারে। চৈতন্যার মা তার জন্য যা যা করেছে চোখের সামনে সেই সব কিছু ভেসে উঠতে থাকে। যখন থেকে তার বুদ্ধি হয়েছে সে মাকে দেখেনি, অথচ তার ফুপি তাকে কখনো মায়ের কমতি বুঝতেও দেয়নি। চৈতন্যও তাকে সবসময় কেয়ার করেছে, সাপোর্ট করেছে, কিন্তু থাকে না কিছু মাথা মোটা বন্ধু বান্ধব মানসার মাথায় ঢুকে দিয়েছে তারা নাকি তাকে দয়া করছে, এসব নাকি তার উপর দয়া করিয়ে দিচ্ছে। সেদিনের পর থেকে তার মাথায় এটাই বসে গেছিল যে তার ফুপি হয়তো তাকে দয়া করে, কিন্তু আজ ডক্টরের কথা শুনে মানসা বুঝতে পারে সে কি ভুলটা করেছে। তার বান্ধবী এসে দেখে এই অবস্থা, কিরে কি হলো তোর, এখানে বসে আছিস? মানসা বলে সে বিশাল বড় ভুল করেছে এই বিয়ে ভেঙে দিয়ে, তার মতো বোকা মেয়ে এই দুনিয়াতে কেউ নেই। তার বান্ধবী তখন বলে আরে এই বিয়ে তো চৈতন্যও করতে চায়নি, সেই ইচ্ছে করে মারামারি করেছে যাতে বিয়েটা ভেঙে যায়। যে ছেলেটাকে মেরেছিল সে চিকিৎসার জন্য এসেছিল আমার কাছে, তখন আমি ওর থেকে সব শুনেছি। মানসা একটু অবাক হয় যে চৈতন্য ও কেন না করলো, ও তো আমাকে ভালোবাসতো। প্রশ্নের উত্তর জানতে মানসা চলে আসে চৈতন্যের কাছে। চৈতন্য, আরে মানসা তুমি এখানে, কি ব্যাপার? মানসা বলে তুমি বিয়ে ইচ্ছে করে ভেঙেছো, কেন জানতে চাই। চৈতন্য বলতে চায় না, মানসা ছাড়ছে না। পরে চৈতন্য ফোনে তার সেই ফুটেজ দেখায় যেখানে সে বলছিল তারা তাকে দয়া করে, ভালোবাসে না। ভিডিও দেখে তো তার মুখ বোতা হয়ে যায়। চৈতন্য বলে আমরা কখনো ভাবিনি তোমার মনে এইসব চলছে, তুমি আমাদের এইভাবে দেখো। আমার মা আমার চেয়ে বেশি তোমায় ভালোবেসেছে, আমাদের মাঝে কখনো কোনো পার্থক্য করেনি। তার স্বার্থ কি তোমায় দয়া দেখিয়ে? আমি কি এতটাই অপদার্থ যে আমায় কেউ বিয়ে করবে না, এই জন্য তোমায় ছোট থেকে দয়া করিয়ে বড় করে তারপর আমার বউ বানিয়ে আনতে হবে? তুমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করো, যাও বিয়ে করে সেখানে সুখে থাকো, আমাদের ব্যাপারে তোমায় কিছু ভাবতে হবে না। মানসা এখন কি বলবে, সে তো তার ভুল বুঝতে পেরেছে, সরি বলে যে সে বুঝতে পারেনি, মানুষের কথা তার মাথায় বসে গেছিল, এই জন্য কিছু ভাবেনি। ব্রো সরি বলুক আর যাই করুক মাফ করো না। না 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 সাক্স লন্ডা হও ব্রো। কপাল, আরে ভাই এটা কোনো কথা হলো বারে? মেয়ে একটু জড়াই ধরলো আর গলে গেলে? এমনই হয়, এটাই তো মেয়েদের পাওয়ার। যাক ভাই যেহেতু গলে গেছে তো এখন একটু গলাগলি হোক। তো গানের মাঝে কিছুদিন পার হয়ে যায়। মানসা এক রাতে ফোন করে চৈতন্যকে বলে তার বাপ অলরেডি ছেলে দেখা শুরু করেছে, তাকে কিছু করতে হবে। চৈতন্য বলে শালা মামা তো খুব চালু, বিয়ে ভাঙতে না ভাঙতেই সে ছেলে খুঁজতেছে, খারাপ আমি দেখছি। পরের দিন যখন ছেলেপক্ষ আসে মানসাকে দেখতে, চৈতন্য এসে সব উলট পালট করে দেয়। মাঝে আবার 2 দিন পার হয়, এরা মাঠে কাজ করছিল, মামা কই যেন যেতে এদের দেখা হয়। চৈতন্য মজা নেই, কি মামা ইঞ্জিনিয়ার জামাই পেলে? মামা হাল ছাড়ছে না, সে তার থেকে ভালো ছেলে খুঁজে বের করে বিয়ে দিবে বলে চলে যায়। বাবুরা বলে এই চৈতন্য সত্যি করে বলতো তুই জব কেন ছেড়ে এসেছিস? সবাই বলছে তোকে বের করে দিয়েছে, কিন্তু আমি এটা মানি না, সত্যিটা বল। তখন চৈতন্য তাকে বলে শোন, আমি হায়দ্রাবাদ থেকে এসে প্রতিবার ছোট নানুর সঙ্গে দেখা করি, এবারও যাই। তাকে জিজ্ঞেস করলাম নানিমা আমার ব্যাপারে যে সে ঠিক মতো ফোন টোন দেয় কিনা, কারণ আমি তাকে বিয়েতে আসার জন্য কল করেছিলাম, তো সে এত বিজি যে আমার সঙ্গে ঠিক মতো কথাই বলতে পারলো না। নানু বলে তার ছেলে নাকি ঠিক মতো তাদের সঙ্গে কথাও বলে না, সে তাকে দেখার জন্য আসতে বলছে বারবার, সে আসতেছে না, কাজে এতটা ব্যস্ত। এত কষ্ট করে জায়গা জমি সব বিক্রি করে তাকে পড়াশোনা করিয়ে বিদেশে পাঠিয়েছে। এখন কাজের চাপে ছেলে আর বাবা মাকে সময় দিতে পারছে না। ছেলেকে কাছে না পাওয়ার কষ্ট আমি নানুর চোখে দেখেছি, ফিল করতে পেরেছি। আমি চলে গেলে আমার বাবা মা বা মানসা যেন এমন কষ্ট ফিল না করে, তাই আমি এই জব ছেড়ে দিয়ে তাদের কাছে থাকার জন্য এই কৃষিকাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এই হলো পুরো ঘটনা। তার চিন্তা ভালো, কিন্তু মামা তো এটা বুঝতেছে না। আরও কিছুদিন পার হয়, চৈতন্যের মা এই বাড়িতে আসে। মামা মনে করে না জানি সে বিয়ের কথা বলতে এসেছে। আন্টি বলে তার ভালো লাগছিল না, মানসাকে খুব মিস করছিল, তাই কয়েকদিন এখানেই থাকবে, এই জন্যই এলো। যেহেতু বিয়ের দাবিতে সে আসেনি, তাই কাকুর কোনো সমস্যা নেই। আন্টি ভিতরে আসতেই মানসা হসপিটালের জন্য বের হচ্ছিল, মাঝে দেখা। আন্টি বলে বেটি কি ব্যাপার, মুখটা এমন শুকনো কেন, কিছু কি খাসনি? আন্টিকে দেখেই তো মানসার ভিতরে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। বলে না ফুপি, খেতে ভাল লাগছে না তাই। আন্টি বলে তাই কি, খালি মুখে বের হতে হবে? তুই বস, আমি খাবার নিয়ে আসছি।
তাড়াহুড়ো করে গিয়ে আন্টি খাবার উঠিয়ে এনে তাকে বসে বসে খাইয়ে দিতে শুরু করে। মানাসা হয়তো এখন বুঝতে পারছে ভালোবাসা আর দয়ার মাঝে কতটা তফাৎ থাকে। সে কিছু বলতে যাবে, বাহির থেকে চিল্লাপাল্লার আওয়াজ আসে। আন্টি তাড়াহুড়ো করে সেখানে গিয়ে দেখে বাপু খুব সিরিয়াস। ধরাধরি করে অটোতে উঠিয়ে নিয়ে হসপিটালে নেওয়া হয়। ডক্টররা দেখছে। কাকু তার ছেলে নানিকে ফোন দিয়ে আসতে বলে যে সে খুব সিরিয়াস, না সে আসতে পারবে না, কাজ আছে, টাকা পাঠাই দিবে, তারা যেন তাকে একটু দেখে রাখে। আন্টি আর কাকুর টেনশন বেশি, কারণ আপন বলতে তাদের বংশের এই লোকটাই বেঁচে আছে। বাপ চাচারা তো আগেই মারা গেছে। যেখানে ভয় সেখানেই রাত হয়। কিছুক্ষণ পর ডক্টররা এসে জানায় তাকে বাঁচানো সম্ভব হয়নি, সে মারা গেছে। বডি বাড়িতে এনে যা যা করা সেগুলো করা হয়। সবাই কান্নাকাটি করছে। দাদুর যে বন্ধু বান্ধব ছিল তারাও এসেছে। কাকু আবার নানিকে ফোন দেয়, সে এতটা বিজি যে ফোন রিসিভ করে না। কাকু বারবার দেওয়াতে সে ফোন ধরে বলে বিজি। কাকু বলে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোর বাবা সিরিয়াস। না, সে কাজ ফেলে আসতে পারবে না। শেষে কাকু বলেই দেয়, আরে নালায়েক, বাপু আর নেই, মারা গেছে। শুনে হালকা হয়তো ব্যথা লাগে, কিন্তু মরেই যেহেতু গেছে সে এসে আর কি করবে, তাই আর আসতে চায় না। সবাই বলাবলি করছে যে ছেলে এলে শেষ কাজ করা হবে, কিন্তু সে তো আসবে না। কাকু রাগ করে শার্টমার্ট খুলে সেই ছেলের কাজে নেমে পড়ে। লোকজন বলে, আরে সুন্দর কি করছিস, নানি আসবে না? কাকু বলে, লাগবে না কাউকে। যে ছেলে বাবার মৃত্যুর খবর শুনেও কাজের দোহাই দেয়, সেই ছেলের অপেক্ষা করে কোনো লাভ নেই। ভাগ্যিস বাপু আমাদের মতো কাউকে ভালোবেসেছে বলে সেই বাপুর শেষ কাজ করে। জীবনের কোনো মূল্য আছে? এত খেটে এত টাকা পয়সা কার জন্য জমাবেন? মাসে 2 দিন পার হয়ে যায়। মানাসা শুয়েছিল, তার বান্ধবী ফোন করে যে সে এখনো কেন হসপিটালে আসেনি। মানাসা বলে তার শরীরটা ভালো না, মনে হয় জ্বর এসেছে, তাই আজ যাবে না। আন্টি বাইরেই বসেছিল, মানাসার কথা শুনতে পায়। বেটি, তোর জ্বর এসেছে? তুই আমাকে বলবি না একবারও? দেখি কি হয়েছে। এই নে, এগুলো খেয়ে নে, ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না। আন্টি তার তোষামদি শুরু করে। আর যাই হোক, ভাইয়ের মেয়ে তো, ছোট থেকে বড় করেছে, তার সামান্য কথায় কি কোনো মা ভালোবাসা কমাতে পারে? আন্টি তার যত্ন নিচ্ছে আর বলছে, কি নিয়ে চিন্তা করছিস বেটি? তোকে কিছু নিয়ে ভাবতে হবে না। আমি একজন মা। মায়েরা সবসময় বাচ্চাদের ভালো চায়, বাচ্চাদের মনের কথা বোঝে। আমি বুঝতে পেরেছি তুই আমার বাড়িতে যেতে চাস না, তো কি হয়েছে, না যা। তোর যেখানে ভালো লাগে আমরা সেখানেই বিয়ে দিব, কোনো জবরদস্তি নেই। আমি এখানে তোকে এটা বোঝাতে আসিনি যে আমার তোকে প্রয়োজন, বাস তোকে ভালোবাসি, ভালোবাসতে বাসতে অভ্যেস হয়ে গেছে, তাই ছাড়তে পারি না বলে যেতে লাগে। মানাসা আন্টির হাত ধরে টান দিয়ে তাকে জপড়ে ধরে কান্না শুরু করে দেয়। ফুপি, আরে বেটি কি হয়েছে? মানাসা, সে কেঁদেই যাচ্ছে। আন্টি কিছু বুঝতে পারছে না। বেটি মানাসা কি হয়েছে বল আমায়, কাঁদছিস কেন? না, সে কান্না থামায় না, কেঁদেই যাচ্ছে। আন্টি বলে, আর পাগল মেয়ে, শোন আমার কথা, কি হয়েছে বলতো? শোন, আমি আর ভাইয়া আমাদের মাকে খুব ভালোবাসতাম, এই জন্য তোর নাম আমাদের মায়ের নামে রেখেছি। তাহলে বোঝ তোকে কতটা ভালোবাসতে হবে আমাদের। আমি তোর মায়ের মতো। মায়ের সামনে বাচ্চা কান্না করলে কি মায়ের ভালো লাগে? বল কি হয়েছে? মানাসা বলে, আমি কি বলবো ফুপি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, ভুল বুঝেছি তোমাদের। আরে কি বুঝতে পারিসনি, আগে কান্না থামা, বল বলছি। মানাসা বলে, ঠিক আছে কান্না থামাবো, তাহলে তুমি আগে বলো আমি যা চাবো তুমি তাই দিবে। আন্টি বলে, কেন নয়, তুই আমাদের রাজকন্যা, যা চাবি তাই পাবি, বল কি চাই। কাঁদতে কাঁদতে মানাসা বলে, তোমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও না ফুপি, ওর সঙ্গে আমার বিয়ে দাও প্লিজ। ও ম্যান, বেস্ট সিন ইন দ্য মুভি। উফ। আন্টির মুখে মিষ্টি হাসি। সত্যি বলছিস? সত্যি তুই আমার ছেলেকে বিয়ে করতে চাস? মানাসা বলে, হ্যাঁ। আন্টি যেন শান্তির একটা নিঃশ্বাস ফেলে। ওপরওয়ালা শুকরিয়া জানাই, তোর এই কথা শুনে আমার সব কষ্ট চলে গেছে, আমার সোনা মেয়ে বলে মানাসাকে আদর করতে লাগে। বাস্তবে যদি সব বউ শাশুড়িরা এমন হতো। যাক, সিন কাট করে দাদুর অনুষ্ঠানে নিয়ে আসে। বাকি যে কাজ ছিল সেগুলো করে সবাই একটু শোক পালন করছে। সবাই দাদুকে বেশ ভালোবাসতো, কারণ সে সবার ভালো মন্দের খেয়াল রাখতো। যে মানুষের জন্য গ্রামের সবাই চিন্তা করছে তার ছেলে তার পাশে নেই, এটা নিয়ে সবার অভিযোগ। নানি কেমন ছেলে যে বাবার শেষ সময়ও পাশে থাকতে পারলো না? সবার অভিযোগ দেখে চাইতে নিয়ে দাঁড়িয়ে যায়। থামেন সবাই, নানি মামাকে এমন দোষারোপ করা মানে নানুকে অপমান করা। এখানে মামার কি দোষ? সে কি বলেছিল ছোট থেকে যে তাকে বাইরে পাঠাতে হবে? এমন পড়াশোনা করিয়েছে যাতে বাইরে যাওয়ার সুযোগ থাকে। অফার এসেছে তো কোনো কিছু না ভেবে সবকিছু দিয়ে তাকে বাইরে পাঠিয়েছে। কেন? যাতে সে ভালো জীবনযাপন করতে পারে। তো এখন তো সে সেটাই করছে, এতে তার কি দোষ? ভালো আছে, ব্যস্ত আছে, এজন্য তো সে আসতে পারছে না। কি মামা, তুমিও তো নিজের মেয়ের জন্য এমন জামাই খুঁজতেছিলে, তাই না? বেশি টাকা কামাতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, দেশের বাইরে যেন যেতে পারে, সেখানে গিয়ে ফিরে আসবে না, এতে তাদের কি দোষ? অন্যদের আন্ডারে কাজ করা, পরিবারের সঙ্গে সমাজের সঙ্গে ব্যালেন্স বানিয়ে চলা কতটা কষ্টের, কতটা নিজেকে টর্চার করতে হয় তোমরা বুঝবে না। তোমাদের শুধু চাওয়া আছে। আমিও চেয়েছিলাম মানাসাকে বিয়ে করে ওকে নিয়ে দেশের বাইরে যেতে। যদি তাই হতো তাহলে একদিন মামার মতো আমরাও ওখানে থেকে যেতাম, আর নানুর মতো আমার বাবা নয়তো মানাসার বাবা এখানে পড়ে থাকতো, অন্য কাউকে তার শেষ কাজ করতে হতো। সে আসেনি, না আসুক, তাকে আর কিছু বলতে হবে না, কারণ এর শাস্তি সে পাবে। দিন শেষে যখন শান্ত হয়ে বসবে তখন মনে পড়বে বাবার সঙ্গে সময় কাটাতে পারেনি,
সেই সময় তার পাশে থাকতে পারেনি। কষ্ট থেকেও যদি পরিবারের সঙ্গে থাকা যায় তাহলে তার যে কি সুখ সে বুঝতে পারবে, আর তখন এই সব কিছু তাকে শান্তিতে ঘুমাতে দিবে না। এই আফসোস নিয়ে তাকে সারা জীবন বাঁচতে হবে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? সবাই নানার জন্য দোয়া করুন, অন্তত সে যেন ভালো থাকে। চৈতন্যের কথা আমার চোখ খুলে দিয়েছে। সে তো মেয়ের ভালো চেয়েছে, কিন্তু যখন মন চাবে মেয়েকে দেখতে তখন কি করত? তখনকার কষ্ট কি সে সইতে পারত? সব ভেবে মামার চোখ দিয়ে পানি ঝরছে যে সে কি করতে চলেছিল। সন্তান কাছে থাকবে, এর থেকে সুখের আর কি হতে পারে? একটু শান্ত হয়ে এখান থেকে উঠে যায়। আন্টি কাজ করছিল, তার কাছে এসে মামা কোনো কথা নেই, সোজা তার পায়ে পড়ে যায়। বোন। আন্টি চমকে ওঠে, ভাইয়া কি করছো? এসব কি? কাকু বলে, আমাকে ক্ষমা করে দে বোন, আমি আমার স্বার্থে অন্ধ হয়ে গেছিলাম। সে তো কিছু জানে না, বুঝতে পারছে না। মামা বলে, যখন আমি জানতে পারলাম চৈতন্যের চাকরি চলে গেছে, আমি ইচ্ছে করে বিয়েটা বন্ধ করাই। আমি মনে করি গ্রামে থাকলে আমার মেয়ে হয়তো শহরের জীবন, শহরের সুখ শান্তি কখনো পাবে না। আন্টি তো অবাক, তার ভাই এসব কি করে ভাবতে পারে। মামা বলে, এই জন্য আমি চাইনি বিয়ে হোক, কিন্তু আমি ভুল করেছি বোন। চৈতন্য বলে, মামা তুমি যদি মনে করো আমি কখনো জব পাবো না, তো এই দেখো আমার কাছে এখনো কোম্পানির লেটার পড়ে আছে, আগের থেকে বেশি স্যালারি দিয়ে তারা ডাকছে, আমি যে কোনো সময় সেখানে জয়েন করতে পারবো, কোনো সমস্যা নেই, এই নাও। মামা লেটার ছিঁড়ে ফেলে বলে, আমার বুঝতে ভুল হয়েছে বেটা, আমি বুঝিনি সঙ্গে থাকা, গ্রামে থাকা, মাটিতে থাকা আর শহরে থাকার মাঝে কতটা তফাৎ থাকে। তোর আমার নজরের সামনে থাকবি। মানসা বলে, বাবা চৈতন্য আমাদের সঙ্গে থাকবে, আমাদের দেখে রাখবে, এই জন্যই সে শহরের জব ছেড়ে দিয়ে এখানে এসেছে। বুঝতে পেরেছি মা, আমাকে ক্ষমা করে দে। সবাই সবাইকে ক্ষমা করে দেয়। আর সিন চলে আসে পরের দিন বিয়ের পিড়িতে। সব বাধা উপেক্ষা করে ফাইনালি বিয়ে হয়ে যায়। আর সময় আসে মেয়ের বাবার বাড়ি ছেড়ে যাওয়ার। ছোটবেলায় যখন কোনো বিয়েতে যেতাম মনে করতাম মেয়েরা যাওয়ার সময় কান্না কেন করে, বা তার সঙ্গে বাকি সবাই কেন কাঁদে। এটা বুঝি জাস্ট একটা প্রথা, বা অনেক সময় হাসিও পেয়েছে। বাট এখন বুঝি একটা মেয়ে ছোট থেকে যে জায়গায় বড় হলো, সুখ দুঃখ, ভালো লাগা, ব্যথা পাওয়া সবকিছু যে বাড়িতে ঘটলো, সেই বাড়ি ঘর, তার রুম সব কিছু ছেড়ে তাকে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে। এই বাড়িতে এসে সে আর ওইভাবে থাকতে পারবে না। কতটা কষ্টের ব্যাপার এটা, তা শুধু একটা মেয়েই বোঝে। রোজ সকালে বাবার মুখ দেখা, নিজের মতো ঘুম থেকে ওঠা, খাবারের বায়না করা, মায়ের বকা খাওয়া, ভাই বোনের দুষ্টামি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে। বাড়িটা ছাড়ার সঙ্গে সঙ্গে তার লাইফটা পাল্টে যাবে। এই সময় বাবা মা, আত্মীয় স্বজনদের প্রয়োজন হারে হারে টের পাওয়া যায়। এই জন্যই মেয়েরা নানা নানি, মামা সবার বুকে কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের সে খুব মিস করতে চলেছে। তারপরে আসে বাবা মায়ের পালা। কলিজা কেটে যে মেয়েকে বড় করেছে তাকে বাড়ি থেকে যেতে হচ্ছে। কাল থেকে সে আর তাকে দেখতে পাবে না। তার ডাকে আর সে চিল্লাই বলবে না, বাবা কি বলছো, আমি তো এখানে। অপরাধ করলেও যে সন্তানের গায়ে বাবা মা হাত উঠাতে গিয়ে থেমে যায়, সেই সন্তানকে একটা ছেলের হাতে তুলে দেওয়া হচ্ছে। সে কত প্রমিস করে তাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু 2 মাস না যেতেই সেই ছেলেটা ওই বাবার মেয়েটার গায়ে হাত দিতে দ্বিধা করে না। অন্তত এই দিনে বাবার কলিজায় ফেটে যায়, কিন্তু কাউকে বোঝাতে পারে না। মুভি দেখে হয়তো বাবার কষ্টটা কাকুর ঠিক মতো দাঁড়াতে না পারা দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু বাস্তবে একটা বাবা এটাও করতে পারে না। ছেলে আর ছেলের বাবা মার এটা বোঝা উচিত সেই মেয়েকে কিছু বলার আগে। মানসা যেতে যেতে আবার দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। কি খেল দেখুন, যে সময় মেয়েটার পরিবারের বেশি দরকার সেই সময় তাকে বাড়ি থেকে যেতে হচ্ছে, আবার যে সময় ছেলেটার দরকার পরিবারের সেই সময় সে বিয়ে করে আলাদা হয়ে যায়। বাবা মা যে একা, সে একাই থাকে, উপায় নেই, এটাই নিয়ম। কাঁদতে কাঁদতে মানসা গাড়িতে ওঠে, নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেয়। ক্যামেরা উপরে ফোকাস দিয়ে বাজি ফুটায়, আর মনের মাঝে কিঞ্চিত খোঁচা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাপার এখানে দুইটা। প্রথমত, দয়া আর ভালোবাসা। যাদের দয়ার প্রয়োজন তারা কখনো এই তফাৎ বের করবে না, বা এত কিছু ভাবে না যে কে তাকে দয়া করলো আর কে ভালোবাসলো। এই ভাবনা আসে তার মাঝে যার ভালোবাসার প্রয়োজন। ভালো করে মাথায় বসে নিন, দয়া হোক আর ভালোবাসা দুটোই প্রতিটা মানুষের জন্য প্রয়োজনীয়। যদি কারো আপনার প্রতি দয়া না আসে, তাহলে ভালোবাসা আসবে কোথা থেকে? কত মানুষ দয়াটাই পাচ্ছে না, আর কেউ পড়ে আছে, না 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 আমায় দয়া দেখাতে হবে না। ইগো সাইডে রেখে দয়াটাই আগে নিয়ে নিন, ভালোবাসার হিসেব পরে করে, ঠিক আছে? দ্বিতীয়ত, বিয়ে ও মেয়ে। ইসলামে বিয়েটা এতটা সিম্পল করা হয়েছে যে যদি কেউ ইসলামের নিয়ম মেনে বিয়ে করে, তাহলে আর কিছু না হোক সেই বিয়েতে বর বউ কখনো আনহ্যাপি থাকবে না। কিন্তু আজকালকের বিয়ে আর বিয়ে নেই, যাত্রার মঞ্চ হয়ে গেছে। এই জন্য বিয়ের ঘর কাটতে না কাটতেই সংসারে অশান্তি, 2 মাস পরে ডিভোর্সের জন্য লয়ার হাজির। সো একটু কেয়ারফুল থাকেন। বাকি থাকলো মেয়ে। তো কান খুলে শুনে নিন ছেলে সন্তানের বাবা মা আর ছেলেরা, খবরদার খবরদার বউয়ের গায়ে হাত দিবেন না, মারবেন না, আপনার মতামত জোর করে তার গায়ে ঠেলে দিবেন না। হু আর ইউ? কে তুমি হে? একটা সন্তানকে বাবা মা কিভাবে মানুষ করে, সে তাদের কলিজার কতটা জুড়ে থাকে, তা আপনার বাবা মা আপনাকে না বোঝাতে পারে, মেয়ের বাবা মা ঠিকই বোঝে।
পৃথিবীর সবকিছু এক পাল্লাতে রেখে বাবা মাকে যদি বলা হয় অন্য পাল্লায় মেয়েকে দিতে, কোনো বাবা মা রাজি হবে না মেয়ের বিনিময়ে দুনিয়া নিতে। নিজের শান্তি বিলীন করে দুনিয়ার লুচ্চা লাফাঙ্গাদের হাত থেকে বাঁচিয়ে সযত্নে হীরের মতো যত্ন করে যে মেয়েটাকে বড় করেছে, সেই হীরের টুকরো, সেই কলিজার টুকরো মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছে, তাও আবার টাকা পয়সা আদর যত্ন দিয়ে। এখন সেই মেয়ের গায়ে সামান্য ব্যাপারে হাত উঠান কোন সাহসে? সেই মেয়েকে ফেলে আরেক মেয়েকে ভালোবাসেন কোন বিবেকে? সেই মেয়ের ভালো মন্দের খেয়াল না রেখে অবহেলা করেন কোন কলিজায়? সাবধান হয়ে যান। যদি বউয়ের কাছে ভালো স্বামী না হতে পারেন, জান্নাতে যেতে পারবেন না। ব্যাপারটা খুব ছোট নয়। আমার কথা মানুন, একবার ট্রাই করুন। বউকে মন থেকে একটু ভালোবেসে দেখুন, তার বিরক্তগুলোকে একটু সহ্য করুন, তার জন্য মন থেকে কিছু কিছু ভালোবাসা ঢেলে দিন। তার জন্য, শুধু তার জন্য মন থেকে তাকে ঘুরতে নিয়ে যান। সদ্য জিএফের মতো করে তাকে একটু কেয়ার করুন, তার ভালো মন্দের একটু খেয়াল রাখুন। দেখবেন কেমন যেন একটা অজানা ভালো লাগা আপনার মাঝে থাকবে। আপনি এনার্জেটিক হবেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, ভিতরে একটা আলাদা শক্তি থাকবে, সংসার ভালো লাগবে, বাড়ির বাইরে কম ভিতরে সময় কাটাতে বেশি ভালো লাগবে। জানি সংসার মানেই প্যারা, বাট সেও তো সেম প্যারাটাই সহ্য করছে না। ব্যাস একবার ট্রাই করে দেখে, ঠিক আছে? উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যাক, আমার মতামত আপনার সঙ্গে নাও মিলতে পারে, তো এটা নিয়ে কমেন্ট বক্সে আপনার জ্ঞান পেলতে হবে না, আমি জানি। ভিডিও ভালো লাগলে কোন জায়গাটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, আপনাকে আমার কোন কথাটা ইন্সপায়ার করলো, কমেন্ট বক্সে জানাবেন। ক্যানভাস মিডিয়াতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিন কমেন্টে চ্যানেলের লিঙ্ক আর আমার এফবি আইডির লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে সেখানে একটু গিয়ে ফলো দিয়ে আসেন, ঠিক আছে? আর এতদিন ভিডিও না পেয়েও আপনারা সেমভাবে আমার ভালোবাসাকে মনে রেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক লাভ ইউ।